বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা হাড়ের সবচেয়ে জটিল বিষয়গুলো যেটা এই চ্যাপ্টার সবচেয়ে ভীতি করছিল সেটা অলরেডি পড়ানো হয়ে গেছে। ওইখান থেকে অনেক কোশ্চেন হয়। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা প্র্যাকটিক্যাল টাইপের, যেটা মেডিকেলে পড়বা ইনশাল্লাহ। মেডিকেলে ইনশাল্লাহ চান্স পাবা, তখন এটা হাতে কলমে পড়বা, 1.5 বছর পড়বা প্রত্যেকটা। জাস্ট একটা হাড় নিয়ে, মনে করো একটা ক্লেভিকল নিয়ে একটা ক্লাস হবে, এরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ানো হবে সব পার্ট। আচ্ছা, এখন পড়বো হলো তোমার অস্থির ধরন। অস্থি এবং তরুণাস্থি। আচ্ছা, অস্থি আবার 2 ধরনের। একটা হলো আচ্ছা অস্থি 2 ধরনের। একটা হলো তোমার নিরেট বা কঠিন, যার ভিতরে কোনো ফাঁকা নেই, মানে এরকম কোনো ফাঁকা নেই, এটা হলো নিরেট। একটা হলো স্পঞ্জের মতো, যেটা যেরকম মনে করো এটা হাড়ের এক ভিতরের অংশ, স্পঞ্জের মতো, ভিতরে ফাঁকা ফাঁকা আছে। আচ্ছা, একটু ছবি অ্যাড করি। আচ্ছা, এটা এক পাশে এরকম, আর মনে করো আচ্ছা আচ্ছা তার আগে কিছু দেখে নেই, যে কিছু টার্ম এই জিনিসগুলো আমরা দেখব। লেমেলি, তারপরে আছে হলো লেকোনা, তারপরে আছে অস্টিওব্লাস্ট, আচ্ছা এটা বাদ দিই, এটা পরে ব্যাখ্যা করতেছি। অস্টিওসাইট, তারপরে হলো ক্যানালিকুলি, তারপর হলো ভক্সম্যান নালী। ভক্সম্যান, হেভার্সিয়ান, এগুলোর কোনো মিনিং নাই, এগুলো মানুষের নাম, সায়েন্টিস্টের নাম। আচ্ছা আচ্ছা অস্থি হলো 2 ধরনের, নিরেট অস্থি, স্পঞ্জ অস্থি। এগুলো হলো নিরেট অস্থির আকার, এটা হলো স্পঞ্জ অস্থির আকার। আচ্ছা একটু ব্যাখ্যা করি। নিরেট অস্থিগুলা মানে এই আকারে থাকে, এই সাইজে, তো মাঝখানে একটা ফাঁকা নালিকা থাকে, 4 সাইডে তোমার থাকে, অস্থির কোষগুলা থাকে। এটার মাঝখানে ফাঁকা একটা নালী, এই পাশে হলো অস্থির কোষ, এ পাশে হলো অস্থির কোষ, এটা হলো নালী, এটা হলো অস্থির কোষ, এরকম ভাবে। এটার ভিতরে মাতৃকা থাকে। আচ্ছা, এটা হলো তোমার ভিতরের নালী। এই নালীটা আবিষ্কার করছিল হেভার্সিয়ান, তখন থেকে এটার নাম হলো হেভার্সিয়ান নালী। আচ্ছা, তার আগে একটু ছবি অ্যাড করি। এখানে যে চোখের মতো এরকমই আছে,
এরকম অনেকগুলো থাকে। আচ্ছা, এটা হলো তোমার একটা গহ্বর, লেকুনা অর্থ হলো গহ্বর, এগুলো এক একটা গহ্বর, থলি, ছোট ছোট থলি, লেকুনা এগুলো। আচ্ছা, ভেসিকল, ভেসিকল পড়ছো না, যে তোমার গোলগি বডি, তারপরে এর ভিতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ভেসিকল যেগুলো, এগুলো এক একটা লেকুনার মতো, মানে একটা ছোট্ট ছোট্ট গহ্বর, ভিতরে কোনো কিছু রাখে এরকম। আচ্ছা, মানে ছোট কুঠুরি এরকম। এই লেকুনার ভিতরে থাকে হলো তোমার অস্টিওসাইট। অস্টিওসাইট মানে কি? অস্টিও অর্থ হলো তোমার, অস্টিও অর্থ হলো তোমার অস্থি, সাইট মানে হলো তোমার সেল। অস্থির সেলগুলো থাকে হলো এই জায়গায়, লেকুনার ভিতরে। এই লেকুনা আবার থাকে হলো তোমার ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স, এটার নাম হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স বা হলো মাতৃকা। আচ্ছা, আমাদের মায়েরা কি আমাদের ধারণ করে, গর্ভ ধারণ করে, তারপর হলো শিশুরা জন্মে এরকম। তো এগুলো হলো এই লেকুনা, পরে যে লেকুনার ভিতরে যে অস্টিওসাইটগুলো থাকে, এগুলো হচ্ছে জলের ভিতরে থাকে, একটা যে ধাত্র, অর্ধ কঠিন, এগুলো তো কঠিন না, কঠিন একটু পানি থাকে। তারপরে যেগুলো সেল না, এমনিতে জাস্ট পদার্থ, যেমন সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে, অঙ্গাণু ছাড়া যে যে ইগুলো থাকে, পানি থাকে, সেটা হলো তোমার সাইটোপ্লাজম, যেটা সেটা হলো তোমার একটা ম্যাট্রিক্স। আবার পড়ছো না তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়ার চারপাশে যে ক্রিস্টি থাকে, ক্রিস্টির গায়ে যে বিভিন্ন এটিপি সিনথেসিসে যে ইগুলো থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে চেনগুলো থাকে, তাছাড়া যে ভিতরে যে তরল অংশ থাকে, সেটার নাম হলো মাতৃকা বা ম্যাট্রিক্স। তারপর এর ভিতরে আছে থাইলাকয়েডের ভিতরে আছে ম্যাট্রিক্স। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের ভিতরে ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স মানে হলো তোমার ধাত্র, যার ভিতরে তোমার অন্যান্য কিছু থাকবে, এরকম কিছু। আচ্ছা, তাহলে লেকুনা, লেকুনা হলো ছোট কুঠুরি, এর ভিতরে তোমার, এর ভিতরে থাকে হলো অস্টিওসাইট, অস্টিওসাইট। তারপরে আচ্ছা, এটা গেল, এটা হলো হ্যাবারশিয়ান নালী। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এটা তো হাড়ের ভিতরে কিন্তু আমাদের ফিলিংস আছে, তো হাড়ের ভিতরে ব্যথা হয়, হাড়ের ভিতরে ব্যথা হয় বা কোনো কিছু হলে তো, যেমন হাড় ভাঙলে কি আমরা ব্যথা পাই না? অবশ্যই ব্যথা পাই, কারণ এর ভিতরে তোমার থাকে, স্নায়ুরজ্জুগুলো থাকে, স্নায়ুরজ্জু থাকার কারণে তো আমরা ব্যথা পাই, নিউরন থাকার কারণে তো ব্যথা পাই। আচ্ছা, এই নিউরনগুলো মূলত এগুলোর ভিতরে থাকে না, এই নিউরনগুলো মেনলি থাকে যে মাঝখানে যে একটা নালী আছে না, কারণ এগুলো তো হলো নিরেট, কারণ নিরেট অস্থির ভিতরে, নিরেট অস্থির ভিতরে ক্যালসিফাইড থাকে, এর ভিতরে প্রচুর মানে ক্যালসিয়ামের লবণগুলো থাকে, এগুলো একদম নিরেট, এর ভিতরে তোমার স্নায়ু থাকা পসিবল না, কারণ এই ধাত্রগুলো একদম নিরেট থাকে, শক্ত। তো এটা এগুলোর ভিতরে যেহেতু থাকা পসিবল না, সেহেতু স্নায়ু থাকার জন্য তো একটা তরল মাধ্যম দরকার, একটা চলাচলের মতো। তো সেজন্য তোমার যে ভিতরে একটা নালিকা থাকে, যেটার ভিতর দিয়ে সহজে মানে স্নায়ুরজ্জুগুলো থাকতে পারে। এটার ভিতরে মেইনলি থাকে হলো স্নায়ুরজ্জু থাকে, তারপরে স্নায়ু থাকে, তারপরে এগুলা দিয়ে ধমনী যায়, ধমনী বা শিরা, এগুলোর ভিতর দিয়ে যায়। আচ্ছা, এই তিনটা, ধমনী দিয়ে রক্ত যায়, আবার শিরা দিয়ে রক্ত ফেরত আসে, আর স্নায়ু দিয়ে হলো তোমার অনুভূতিটা হয় বা নির্দেশনা, কেন্দ্রীয় মস্তিষ্ক থেকে যে নির্দেশনা আছে এগুলো। আচ্ছা, এটা তাহলে এর ভিতরে কী কী থাকে? এখন সবগুলা কোশ্চেনে যেহেতু টাইপের, ট্রু ফলস টাইপের কোশ্চেন আছে, এবারে হ্যাবারশিয়ান নালিকার ভিতরে কোনটি থাকে না? অস্টিওসাইট, স্নায়ু, ধমনী, শিরা, অস্টিওসাইট, স্নায়ু, ধমনী, শিরা। অপশন আনসার কী হবে? অস্টিওসাইট। এর ভিতরে তিনটা অংশ থাকে, স্নায়ু থাকে, ধমনী থাকে, আর শিরা থাকে, মানে চলাচলের জন্য। এগুলোর ভিতরে যেহেতু রক্ত চলাচল করতে পারে না, এগুলো একদম নিরেট, নিরেটের ভিতরে কি রক্ত চলাচল করতে পারে? রক্ত হলো তরল মাধ্যম, রক্ত চলাচলের জন্য একটা তরল মাধ্যম, একটা নালিকা দরকার।
আমরা যেহেতু বদ্ধ সংবহনতন্ত্র বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, আমাদের রক্ত সবসময় একটা নালিকার ভিতর দিয়ে চলাচল করে। তো অস্থির ভিতর দিয়ে তো রক্ত চলাচল দরকার, কারণ অস্থির ভিতরে খাবার দরকার। অস্থির ভিতরে যে অস্থির তো একটা সেল, একটা কোষ, আর কোষের জন্য খাবার মাস্ট, খাবার লাগবে। এর ভিতরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের চলাচল দরকার। তো এগুলোতে খাবার পৌঁছানোর জন্য তোমার এই যে এরকম এর ভিতর দিয়ে একটা নালি থাকে, নালির চারপাশ দিয়ে সেল থাকে। আবার এই নালি থেকে আবার দূরবর্তী সেলগুলোতে খাবার দেওয়া পসিবল না, কারণ এর ভিতরে কঠিন মাধ্যম থাকে, ক্যালসিফাইড থাকে, বেশি দূর পৌঁছাতে পারে না। তো ওইগুলো খাবারের জন্য আবার আলাদা একটা নালিকা তন্ত্র গঠন করে, একটা হেবাসিয়ান নালি, তার ভিতরে আরও কিছু সে এরকম। মানে একটা মনে করে এক জায়গায় একটা রান্নাঘর, রান্নাঘরের চারপাশ দিয়ে কিছু লোক বসবাস করে, আবার আরেক জায়গায় রান্নাঘর, ওখানে চারপাশ দিয়ে কিছু লোক বসবাস করে, এরকমভাবে একটা কলোনি করে থাকে। সেজন্য এরকম একটা তৈরি হয়েছে গোলাকার। কারণ এই হেবাসিয়ান নালি থেকে যে লেখনার তোমার ইগুলা পাই, অস্টিওসাইটগুলো খাবার পাই, সেগুলো এটার অংশ। এবার এখানে যেগুলো আছে সেগুলো এই হেবাসিয়ান নালি থেকে পাই, সেখানে এটা একটা বলের ভিতরে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে হেবাসিয়ান নালিকার ভিতরে কি থাকে? উদ্দীপনার জন্য স্নায়ু থাকে, আর যে রক্ত চলাচলের জন্য ধমনী আর শিরা থাকে। আচ্ছা, আর ভিতরে লেখনার ভিতরে থাকে হলো অস্টিওসাইট। আচ্ছা, তারপর আর কি, এই অস্টিওসাইটগুলো আবার একটার সাথে আরেকটা, অস্টিওসাইট বলতে লেখনাগুলো একটার সাথে একটা তোমার কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। একদম ক্ষুদ্র নালিকা, এগুলো তো একটা নালিকা, আবার এটা হলো তোমার একদম ক্ষুদ্র নালিকা। এই নালিকাটার নাম হলো ক্যানালিকুলি। ক্যানাল মানে কি? ক্যানেল মানে কোনো একটা চ্যানেল যেটার ভিতর দিয়ে চলাচল করা যায়। ক্যানালি মানে হলো তোমার যে ক্যানেল মানে সরু রাস্তা, যেটা সরু রাস্তা বা নালিকা। বায়োলজিকে যে শব্দটা বড় সেটা সবচেয়ে ছোট বোঝায়। আচ্ছা, ক্যানালিকুলি হলো ক্ষুদ্র নালিকা, যেটা এক একটা লেখনার ভিতরে সংযোগ স্থাপন করে। তাহলে এক একটা লেখনার ভিতরে সংযোগ স্থাপন করতে হলে ক্যানালিকুলি। আচ্ছা, আবার রক্তের তো তারতম্য হতে পারে খাদ্য তো এগুলা এক একটা হেবাসিয়ান নালি আবার আরেকটা হেবাসিয়ান নালিকার সাথে কানেক্টেড, এর ভিতরে আবার এই যে এক একটা নালি গঠন করে। এগুলোও সরু, অনেক সরু, তবে এগুলো আবার ক্যানালিকুলির চেয়ে একটু মোটা, যেহেতু হেবাসিয়ান একটু মোটা থাকে, নালিকা মোটা থাকে, তো সেই অনুপাতে এটা গঠিত হয়। এগুলো প্রত্যেকটা তার প্রত্যেকটা আশেপাশের সাথে যুক্ত থাকে, একদম ক্ষুদ্র, কতটার সাথে আবার কতটা মিসিংও দিতে পারে। আচ্ছা, এরকম। তো এগুলোর নাম হলো তোমার ভক্সম্যান নালিকা। ভক্সম্যান নালী। আচ্ছা, এটা হলো তোমার নিরেট অস্থির গঠন, আর এর ভিতরে এই যে থাকে, মাতৃকাটা থাকে, মাতৃকাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের লবণ থাকে। কী কী ক্যালসিয়াম থাকে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, এসব অজৈব লবণ থাকে। আচ্ছা, এখান থেকে সবচেয়ে একটা হলো ক্যালসিয়ামের লবণগুলোর ভিতরে ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটার পরিমাণ হলো 85% প্রায়। আচ্ছা, তারপরে আছে হলো তোমার স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি থেকে তেমন কিছু পড়ার নাই। আচ্ছা আচ্ছা, এগুলো দেখতে কীরকম মনে হইতেছে? আচ্ছা, সেল যে আবিষ্কার হয়েছে, সেলুলার, সেটা কিসের সাথে তুলনা করা হয়েছিল? যে রবার্ট হুক যে সিপিটা, কোনো একটা সিপি কেটে মাইক্রোস্কোপের নিচে রাখছিল, দেখছে যে এরকম ছোট ছোট ঘর, তো সেখান থেকে সেলুলা বা যে বন্দীদের যে সেলের ভিতরে রাখা হয়, জেলখানা যে সেলের ভিতরে রাখা হয়, ছোট ছোট ঘরের সাথে তুলনা করছে, তারপর এটার নাম রাখছে হলো সেল।
আচ্ছা, বা মৌমাছির ইয়ের মতো, বাসার মতো। তো তরুণ স্থিরিগুলো তোমার স্পঞ্জি অস্থিরিগুলো তো স্পঞ্জের মতো। স্পঞ্জ পায়ে দিলে যেমন সেটা মানে চ্যাপ্টা হয়, স্পঞ্জ যেটা করানো যায়, দুমড়ানো যায়, চাপ দিলেন তো না যেটা মুচকে যায়, এরকম স্পঞ্জ যেটা ভিতর বাতাস থাকতে পারে, ফাঁকা জায়গা থাকে। আচ্ছা, এটা হলো স্পঞ্জ, কারণ মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে। আর এটা অনেকটা মতো, তোমার মৌমাছি আছে না, মৌমাছি চাকে কীরকম থাকে, প্রত্যেকটা কোটোর ভিতরে একটা করে থাকে না, লার্ভা থাকে না, প্রত্যেকটা একটা, এটার ভিতরে একটা লার্ভা, এটার ভিতরে একটা লার্ভা, এটার ভিতরে একটা লার্ভা। আচ্ছা, এগুলোর ভিতরে একটা লার্ভা থাকে, এগুলো কিছু ফাঁকা জায়গা থাকে। আচ্ছা, এটা তোমার মেইনলি তোমার স্পঞ্জি অস্থিটা সাথে তুলনা করা হয়েছে, মৌমাছি মতো, মৌমাছি যে চাক দেয় সেটার সাথে, মৌচাক যেটা, মৌচাকের সাথে তুলনা করা হয়েছে। এটা মনে করো একটা মৌচাক। আচ্ছা, এটা তো হলো আমরা বাংলা পড়তেছি মৌচাক, বাংলা, বাট এর বায়োলজিক্যাল ল্যাটিন গ্রিক টার্ম হলো তোমার ট্রাবেকুলা। মৌচাকের বায়োলজিক্যাল টার্ম হলো ট্রাবেকুলা। আরেকটা মিনিং আছে তোমার ট্রাবেকুলা, আরেকটা মিনিং হলো তোমার ক্যান্সেলা। এটা হলো তোমার মৌচাকের টার্ম। তো ওইখান থেকে এগুলা নামকরণ করা হয়েছে, যে ট্রাবেকুলি, এটার সাথে ট্রাবেকুলি দিয়ে দিছে, অ্যাডজেক্টিভ করে দিছে, আর ক্যান্সেলাস এরকম অ্যাডজেক্টিভ করে দিছে। তো তো এরকম আকার দিয়ে, এরকম ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে, এরকম কুঠুরি যুক্ত হয়ে তোমার স্পঞ্জি তরুণাস্থিগুলো গঠিত, না স্পঞ্জি অস্থিগুলো গঠিত। তো তাহলে এটার ভিতরে তো পড়ছো যে হেবার্সিয়ান নালিকা থাকে, হেবার্সিয়ান নালী দিয়ে তোমার এগুলা গঠিত, নিরেট অস্থিগুলা গঠিত, হেবার্সিয়ান তন্ত্র। এটা পুরোটা মিলে একটা তন্ত্র গঠন করছে। এটা একটা হেবার্সিয়ান নালিকার ভিতর দিয়ে চারপাশ দিয়ে অনেকগুলা লেখনা থাকে। এখানে একটা তোমার হেবার্সিয়ান নালী, তার চারপাশ দিয়ে লেখনা দিয়ে একটা কলোনি, এখানে একটা কলোনি। আচ্ছা, আমরা এটা জানি যে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করে, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠন করে, অনেকগুলো অঙ্গ মিলে একটা কি তৈরি করে, একটা তোমার তন্ত্র গঠিত হয়। তার মানে তন্ত্র মানে অনেকগুলো অঙ্গের আচ্ছা, এই হেবার্সিয়ান অনেকগুলো হেবার্সিয়ান নালিকা মিলে একটা হেবার্সিয়ান তন্ত্র গঠন করছে, যেটা তোমার আমাদের নিরেট অস্থির যেটা একক, নিরেট অস্থি গঠন করছে হেবার্সিয়ান তন্ত্র। আর এগুলো হলো তোমার ট্রাবেকুলি, ক্যান্সেলাস, মৌচাকের মতো ফাঁকা জায়গা। আচ্ছা, তাহলে তোমার স্পঞ্জি অস্থির একক হলো ট্রাবেকুলাতে তোমার এগুলো গঠিত, স্পঞ্জি অস্থি গঠিত। আচ্ছা, স্পঞ্জি অস্থি আবার, আচ্ছা আরেকটা কোশ্চেন হতে পারে যে লোকেশন, স্পঞ্জি অস্থি কই থাকে, আর নিরেট অস্থি কই থাকে। নিরেট অস্থি আমরা সবাই চিনি, যেটা একদম শক্ত। যেমন ধরো একটা আমাদের যে হাড়গুলো আছে, মনে করো হিউমেরাস, তো আমরা তো জানি এটা যে শেপ থাকে, শেপটা অনেক শক্ত থাকে। আমরা যে মুরগির হাড় খাই, মুরগির যে রানের যে হাড়টা খাওয়া হয়, এটা মাঝখানেটা শক্ত থাকে, বাট এই অংশটা কামড় দিলেন তো না একদম নরম থাকে, এই অংশটা অনেক স্বাদ লাগে। আচ্ছা, এই যে অংশটা অনেক স্বাদ লাগে। আবার এই নিচের অংশ, তার মানে এই দুই অংশে থাকে হলো স্পঞ্জি অস্থি। দুই অংশে থাকে স্পঞ্জি অস্থি, আর এই মাঝখানে থাকে হলো তোমার নিরেট অস্থি, মাঝখানে। ভিতরে অবশ্য ফাঁকা থাকে, হাড়ের মাঝখানে ফাঁকা থাকে, মাঝখানের অংশ এটা হলো মজ্জা। এখানে হলো উপরে থাকে নিরেট অস্থি, নিচে উপরে থাকে হলো তোমার স্পঞ্জি অস্থি, আর নিচে থাকে হলো স্পঞ্জি অস্থি, মাঝখানে থাকে হলো নিরেট অস্থি। স্পঞ্জি অস্থি আবার দুই ধরনের থাকে, একটা হলো তোমার লাল স্পঞ্জি অস্থি, আর একটা হলো হলুদ তোমার। আচ্ছা, একটা হলুদ, একটা হলো লাল। কোনটা লাল কোনটা হলুদ বলছিলাম একদম ফার্স্ট ক্লাসে,
যে চর্বি জমে তোমার শুরুতে দুইটাই লাল থাকে কিন্তু পরবর্তীতে চর্বি জমে। চর্বি কোন জায়গায় জমে? ফার্স্ট ক্লাসের পড়া কি মনে আছে চর্বি কোন জায়গায় জমে? গ্র্যাভিটির কারণে চর্বি নিচের দিকে জমে, নিচের দিকে চলে আসে এই জায়গায়। সুতরাং এটা হলো হলুদ, নিচের অংশ হলুদ, উপরে থাকে লাল। এখান থেকে তোমাদের ব্লাড তৈরি হয়, আরবিসি তৈরি হয় ডেইলি 5 বিলিয়ন। আচ্ছা, আর হলুদের ভিতরে থাকে হলো তোমার স্নেহ জাতীয় থাকে, চর্বি থাকে, যেগুলোকে বলা হয় এডিপোস টিস্যু। মনে আছে কি না? এডিপোস টিস্যু। আচ্ছা, এটা হলো মেইনলি তোমার নিরেটস্থি আর স্পঞ্জি তরুণাস্থির ভিতরে পার্থক্য। স্পঞ্জি তরুণাস্থি কই কই থাকে? স্পঞ্জি তরুণাস্থি থাকে হলো তোমার যে হাড়ের উপরে, আর থাকে হলো চ্যাপ্টা অস্থি, যেগুলো চ্যাপ্টা অস্থি আগে আমরা কি বললাম স্কেপুলা। স্কেপুলার ভিতরে কিন্তু স্কেপুলা নিজে হাত দিয়ে কখনো ধরো নাই বা দেখাও নাই। তো আমি যে মানুষের হাতটা ধরছিলাম, মানে ইউজ করছি, যেটা দিয়ে পড়ছিলাম স্কেপুলা, তখন দেখছি এক পাশে হাতটা অনেক মনে হয় পুরাতন ছিল, তো এক পাশে একটু ভেঙে গেছে, তো ভিতরে একদম স্পঞ্জের মতো ফাঁকা ফাঁকা। স্পঞ্জি তরুণাস্থি, চ্যাপ্টা অস্থিতে তোমার স্পঞ্জি থাকে, স্পঞ্জি অস্থি থাকে। আর আমি তো দেখলাম যে নিরেট অস্থির উপরে আর নিচের অংশে বা বৃহৎ অস্থির প্রান্তভাগ, দুই প্রান্তে চ্যাপ্টা অস্থি। আর আমাদের চ্যাপ্টা অস্থি হলো আমাদের যে মাথার খুলিও কিন্তু চ্যাপ্টা থাকে এখনও, তার মানে এর ভিতরে থাকে স্পঞ্জি তরুণাস্থি, স্পঞ্জি অস্থি থাকে। আচ্ছা, আর আরেকটা কথা হলো পাখিদের সমস্ত অস্থি স্পঞ্জি অস্থি। বাইরের দিকে একটু শক্ত থাকে, শক্ত একটা লেয়ার থাকে, একদম পাতলা, বাট ভিতরটা পুরোটা স্পঞ্জি, সে কারণে পাখিদের সমস্ত অস্থি স্পঞ্জি। আর শিশুদের ক্ষেত্রে তোমার সকল অস্থি হলো স্পঞ্জি, পরবর্তীতে কিছু স্পঞ্জি পরে তারপরে তরুণাস্থি সবগুলো এক জায়গায় হয়ে 306টা থেকে 206 কনভার্ট হয়। আচ্ছা, এটা গেল নিরেট আর স্পঞ্জি অস্থির ভিতরে পার্থক্য। তারপরে অস্থির কয়েকটা দেওয়া আছে, শ্রেণী বিভাগ দেওয়া আছে। লম্বা অস্থি, লম্বা কোনগুলো আমরা জানি, যেগুলো লম্বা শেফট আছে। তারপর হচ্ছে খাটো কোনগুলা? খাটো হলো যে এখানে যে কার্পাল অস্থি পড়লাম, যে ফ্যালাঞ্জিসগুলো পড়লাম, এগুলো একদম ছোট ছোট, সেখানে এগুলো হলো খাটো অস্থি। তারপরে হলো চাপা অস্থি। চাপা মানে হলো একদম চ্যাপ্টা। চ্যাপ্টা কি পড়ছি? স্কেপুলা হলো চ্যাপ্টা। তারপর মাথার খুলি যেটা প্যারাইটাল, ওইগুলো হলো চ্যাপ্টা। তারপর হলো অনিয়ত অস্থি। অনিয়ত মানে হলো যেটা নিয়ত না, অনিয়মিত, মানে আকারগুলো নিয়ত না, একটা বড় একটা ছোট এরকম, এগুলো হলো তোমার অনিয়ত অস্থি। যেমন এর ভিতরে আমরা পড়ছি যে মেরুদণ্ড অস্থির ভিতরে একদম উপরে থাকে হলো অ্যাটলাস। অ্যাটলাস হলো চাকতির মতো, ফুল একটা তন্ত্র হলো একটা মেরুদণ্ড, বাট এক এক জায়গায় এক এক রকম। যেমন একদম উপরে থাকে হলো অ্যাটলাস, অ্যাটলাস হলো চাকতির মতো। অ্যাটলাসে পরে থাকে হলো তোমার এক্সিসের উপরে একটা যে এক্সিস বা অক্ষ থাকে উপরের দিকে অংশ। পরে আবার 7 নম্বরে থাকে হলো তোমার প্রমিনেন্স থাকে, একটা বাড়তি অংশ। পুরোটা একটা তো মেরুদণ্ড, বাট এক এক জায়গায় এক এক রকম একটু গঠন। এটা হলো তোমার অনিয়ত আকার। তোমার যেমন ধরো আমাদের দুই পাশে স্কেপুলা একই রকম, একদম সেম স্কেপুলা। তো এক পাশে যদি চেঞ্জ হইতো আরেকটার সাথে, দুই পাশে যদি একটু চেঞ্জ থাকতো, তাহলে আমরা বলতাম এই দুইটা অনিয়ত অস্থি। আর যেহেতু চেঞ্জ থাকে না, সেহেতু এটা নিয়ত অস্থি। আচ্ছা, তাহলে অনিয়ত অস্থি কি? অনিয়ত অস্থি হলো মেরুদণ্ডীয় অস্থিগুলা। আচ্ছা, তারপরে হলো বায়ুপূর্ণ অস্থি, যেগুলো ভিতরে ফাঁকা থাকে। আচ্ছা, ফাঁকা থাকে, আমরা এই পড়ছি না সাইনোসাইটোসিস। সাইনোসাইটোসিসের ভিতর কি পড়ছি? এই যে মেক্সিলারি সাইনাস, আমাদের যে 4টা প্যারানেসাস সাইনাস থাকে, 4 জোড়া, অ্যাথোময়েড, স্ফেনোয়েড, ফ্রন্টাল, তারপরে হলো মেক্সিলারি, যে 4 জোড়া থাকে তোমার সাইনাস থাকে। সাইনাস মানে কি হলো গহ্বর, তার মানে হাড়ে এই গহ্বরগুলো কোথায় পড়ছি? আমরা জানি যে এই গহ্বরগুলো হাড়ের ভিতরে থাকে, সাইনাস। আচ্ছা, তাহলে এগুলো হলো তোমার বায়ুপূর্ণ অস্থি বা ফাঁকা জায়গাপূর্ণ অস্থি। এখানে জাস্ট বইতে একটা উদাহরণ দিয়ে আছে, মেক্সিলা। আচ্ছা, মেনলি হলো 4 জোড়া মাথাতেই। আচ্ছা, তাহলে নিরেট অস্থি আর হেবাসিয়ান অস্থির ভিতরে পার্থক্য ইনশাল্লাহ বুঝতে পারছো। আর
আরেকটা তথ্য মনে রাখবা, নিরেট অস্থি হলো ফুল বডির 80%, অস্থির ভিতরে 80% হলো নিরেট অস্থি আর 20% হলো স্পঞ্জি অস্থি। আচ্ছা, আর এরপরে আছে বইতে অস্থির কাজ। অস্থির কাজের ভিতরে আছে যান্ত্রিক কাজ। যান্ত্রিক কাজ সেটা কী কী কাজ সেটা তো আমরা জানি, দেহের কাঠামো গঠন, নমনীয় অঙ্গাদি রক্ষণাবেক্ষণ, কারণ হাড়ের ভিতরে সবগুলো অঙ্গ থাকে। যে স্পাইনাল কর্ডটা যেটা আছে সেটা কিন্তু মেরুদণ্ডের ভিতরে থাকে, তার মানে নরম অঙ্গগুলা সুরক্ষা দেয়। যেমন নিউরন, আমাদের মাথার ভিতরে যে নিউরন যেটা থাকে, মস্তিষ্কটা যেটা থাকে সেটা কিন্তু উপরে ক্রেনিয়াম বা করোটি প্যারাইটালিগুলো যে গঠন করছে এটা ভিতরে সুরক্ষিত থাকে, তার মানে এটা রক্ষণাবেক্ষণ করে। পরে ভার বহন, কারণ আমাদের কঙ্কাল থাকার কারণে আমরা করতে পারি, ওঠাচলা করতে পারি, ভার বহন করতে পারি। কঙ্কাল যদি না থাকতো তাহলে আমরা একটা পিণ্ডের মতো থাকতাম, একদম একটা পিণ্ড, কারণ মাংসের পিণ্ডের মতো থাকতাম, কোনো ভার বহন করতে পারতাম না, মাটিতে একদম লুয়ে থাকতাম লাইক এ কেঁচো। আচ্ছা, তারপরে চলন। আচ্ছা, চলন এটা আমরা তো পড়তেছি, স্কেলিটন, তোমার লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। চলনের মেইন ভূমিকাই হলো তোমার কঙ্কালতন্ত্র। আচ্ছা, এখানে দুই ধরনেরই আছে অস্থির কাজ, একটা হলো যান্ত্রিক কাজ আর একটা হলো শারীরবৃত্তীয় কাজ। এখান থেকে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি যান্ত্রিক কাজ আর নিচের কোনটি শারীরবৃত্তীয় কাজ, বা এরকম কোশ্চেন আসতে পারে কোনটি শারীরবৃত্তীয় কাজ নয়। যেমন এগুলোর সাথে তোমার কোনো রিয়াকশন জড়িত নাই, ভার বহন, চলন, যান্ত্রিক কাঠামো, নমনীয়, এগুলোর সাথে কোনো রিয়াকশন জড়িত না, বা সেল ডিভিশন জড়িত না, তার মানে এগুলো হলো তোমার মেকানিক্যাল। আর যেগুলোর সাথে রিয়াকশন জড়িত, সেল ডিভিশন জড়িত, বায়োলজিক্যাল টার্ম জড়িত, সেগুলো হলো তোমার শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল ফাংশন। যেমন রক্তকণিকা, এগুলোর ভিতরে সেল ডিভিশন হয়। আচ্ছা, সেল ডিভিশনে রক্তকণিকা তৈরি হয়। তারপর হলো চর্বির আধার, চর্বি থাকে, এগুলো একটা কেমিক্যাল থাকে, কেমিক্যালের কথা বলছে। আচ্ছা, তারপর খনিজ লবণ, এগুলো একটা কেমিক্যাল সঞ্চয় করে রাখে। আচ্ছা, কীভাবে সঞ্চয় করে রাখে আমি দেখছি যে দুইটা হরমোনের কথা বলছি একদম ফার্স্টে লেকচারে। তারপরে যে অস্টিওক্যালসিন থাকে, অস্টিওক্যালসিন কীভাবে চর্বি এবং চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে সেটাও ব্যাখ্যা করছি, তার মানে এগুলোর সাথে রিয়াকশন জড়িত। তারপর হলো শ্রবণ, মেলিয়াস ইনকাস স্টেপিস, এগুলো মানে একদম রাসায়নিক মাধ্যমে তোমার তৈরি করে। তোমার প্রথমে যে শব্দ আসে, শব্দ গ্রহণ করে, তারপরে এটাকে কনভার্ট করে পরে প্রথমে তো শব্দ শক্তি থাকে, এরপরে তোমার ইলেকট্রিক সিগনালে পরিণত করে অন্তঃকরণের ভিতরে পাঠায়। আচ্ছা, তারপরে রোগ প্রতিরোধ, এটা তো একদম ডিরেক্টলি এর সাথে রিলেটেড, বায়োলজিক্যাল। পর হরমোনাল নিতে, এগুলো বায়োলজিক্যাল, তার মানে এগুলো হলো ফিজিওলজিক্যাল কাজ। আর মেকানিক্যাল কাজ হলো যে হাঁটাচলা করা, বাইরে যেগুলো সুরক্ষা করা। আচ্ছা, জাস্ট মনে রাখবা, যান্ত্রিক মেকানিক্যাল ফাংশন হলো দৈহিক কাঠামো, তারপরে রক্ষণাবেক্ষণ, ভারবহন, চলন, এই চারটা। আর বাকি সবগুলো হলো তোমার ফিজিওলজিক্যাল। আচ্ছা, এটা গেলো অস্থির ভিতরে পার্থক্য। এরপর আছে হলো তরুণাস্থি এবং কোমলাস্থি, তরুণাস্থি বা কোমলাস্থি।